السلام عليكم ورحمة الله وبركاته. আহ, আমাদের গত তিনটা ক্লাসে আলোচনা হয়েছে মাখরাজ মাখরাজের উপরে। তো হোয়াটসঅ্যাপে সবার পড়াশোনার কথা ছিল, একজন ভাই শুনিয়েছেন আর কি, ভাইয়ের পড়াটা শোনার সময় হয়নি, ক্লাসের সময় হয়ে গিয়েছিল। আহ, আর বাকি ভাইরা তো শোনানো হয়নি, ইনশাল্লাহ আগামীতে শোনাবেন। তো আজকে ইনশাআল্লাহ। আর কি কোন কোন ভাই শোনাবেন ইনশাল্লাহ? উস্তাদ, আমার তো এখনো পড়া হয় না, আমি ইনশাআল্লাহ শেষ করে আপনাকে শোনাবো। জি, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, মোহাম্মদ সাদিক ভাই। স্ক্রিন শেয়ার দেব নাকি এমনিতে মুখস্থ বলবেন? সাদিক ভাই, মোহাম্মদ সাদিক ভাই, স্ক্রিন শেয়ার দিতে হবে নাকি মুখস্থই বলবেন? চেষ্টা করি। আচ্ছা, ওস্তাদ কয় নাম্বার থেকে শুরু? এক নম্বর থেকে শুরু আর কি। আহ, আপনি তো বললেন যে চেষ্টা করি, এর কারণে আর কি একটু দূরে রেখেছিলাম। অসুবিধা নেই, বলেন। কণ্ঠনালী কণ্ঠনালী শুরু হতে উচ্চারিত হয় হামজা হা। কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারিত হয় আইন হা। কণ্ঠনালীর শেষ ভাগ থেকে উচ্চারিত হয় গইন খ। আসসালামু আলাইকুম হুজুর। সালাম জি সাদিক ভাই। জি এত এত তাড়াতাড়ি করার কিছু নেই, একটু ধীরে বলেন ভাইয়া। জি স্যার। জি, ভয় পাবেন না। জিহ্বার 4 নম্বর মাত্রা আছে। জি জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া উচ্চারিত হয় কফ। জি। 5 নম্বর জিহ্বার আরো একটু, ওই যে আমরা যখন হরফ পড়ি তখন তো একটু টান দিয়ে পড়েছিলাম না, যদি একটু টান দিয়ে পড়ি জি জি তাহলে আরো একটু ভালো হবে আর কি, উচ্চারণটাও হয়তো ভালো মতো হবে। কফ। জি 5 নম্বর মাত্রা আছে। জিহ্বার গোড়া হতে একটু আগে আগাইয়া তার বরাবর তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কাফ। 6 নম্বর জিহ্বার মাঝখান থেকে মধ্যখান থেকে তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম শিন ইয়া। জিহ্বার গোড়া দুই পাশ এবং দুই পাশের বা যেকোনো এক পাশের সাথে লাগিয়ে দাঁতের গোড়ার সাথে লাগাই উচ্চারিত হয় দদ। জি জিহ্বার আগার কিনারা সামনের উপরে দুই দাঁতের মাড়ির সাথে লাগাই উচ্চারিত হয় লাম। জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সাথে লাগাই উচ্চারিত হয় নুন। জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া উচ্চারিত হয় র। জি, এরপর 11 নম্বর। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগাইয়া উচ্চারিত হয় ত দাল তা। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগাইয়া জ জাল সা। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট এবং আগার সাথে লাগাইয়া উচ্চারিত হয় জ না, সিন যা। অজ সাদিক ভাই, যা। জি জি, আসলে বাংলা ঝ আকার আছে না? যা হ্যাঁ, জি, বাংলা ঝ আকার যা জি আছে, তো বাংলা ঝ আকারের ক্ষেত্রে আমরা একেবারে বাতাস ছেড়ে বলি ঝা। তবে এখানে ঝা এতটা না হয়ে ওই বাতাসটা আর কি বাইরে বের হবে না আর কি, যা এর ক্ষেত্রে যা। জি, এরপর সাদিক ভাই। যা
জি জি সিন সদ জি। দুই দাঁতের আগার সঙ্গে লাগায় উচ্চারিত হয় ফা, দুই ঠোঁটের মাঝখান হতে উচ্চারিত হয় বা, ওয়াও, মিম। মুখের খালি জায়গা হতে হয়ে উচ্চারিত হয় মাদের হরফ পড়া হয় বা, বি, বু। নাকের বাঁশি হতে গুণনা করে পড়তে হয় আম্মাহ, আন্নাহ। মাশাআল্লাহ, আপনার মনে হচ্ছে হরকত হুজুর হুজুর, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে 17 নাম্বার আর 16 নাম্বারেরটা একটু আমি বুঝিনি ভালো করে। গতকাল হ্যাঁ, ছিলাম, কিন্তু সামনে আপনি বুঝবেন, যখন হ্যাঁ? ক্লাস শেষ করে ফেললেন তো তখন আর বলা হলো না। হ্যাঁ হ্যাঁ, এগুলো আরো সামনে বুঝবেন আসলে। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমি 17টা মাখরাজি শোনাবো হোয়াটসঅ্যাপে, প্লাস এই হরফগুলো তো শোনাবোই, সাথে হরকত দিয়েও শোনাবো। পরে আমি কিন্তু হরকত দিয়ে শোনাইনি এই জন্য যে অনেকেই আছেন দেখা যায় ওনাদের আর কি হয়তো হরকত সম্পর্কে এরকম ধারণা নেই, তো ওনারা বিভ্রান্তিতে পড়তে পারেন। যেমনটা আপনার ক্ষেত্রে হচ্ছে যে হয়তো এখানে যে কিভাবে কি হবে, হ্যাঁ। তো এগুলো ইনশাল্লাহ আমরা আরো সামনে যখন হরকতের ব্যবহার শিখবো, ওই সময় পুরোপুরি বুঝবো। তো এখন অন্তত এতটুকু ধারণা রাখবো যে কোন মাখরাজ থেকে কোন বিষয়টা আর কি, কোন মাখরাজে আহ কোন মাখরাজ থেকে কোন জায়গা থেকে কোন হরফটা উচ্চারিত হয়। আর এই যে 16 নম্বরের ক্ষেত্রে মুখের খালি জায়গা থেকে যে মাদ্দের হরফ উচ্চারিত হয়, মাদ্দের হরফ পড়া হয়। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে আর কি। বাকি এর ব্যবহার তো আমরা ইনশাল্লাহ পরে যখন শিখবো তখন একবারে পুরোপুরি ক্লিয়ার হবে আর কি। ঠিক আছে? হ্যাঁ জি হুজুর, বুঝেছি। হ্যাঁ হ্যাঁ। এরপরে আর কে কে শোনাবেন? আনিসুল আনিসুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম হুজুর। আসসালাম রহমতুল্লাহ, শোনাবেন কি? হুজুর আমি ইয়াতে গিয়েছিলাম, আচ্ছা আমি আবার শোনাবো। ও আচ্ছা আচ্ছা, আসলে আপনার ওইটা এই ক্লাসের জি সময় হয়ে আসছে তো, এর কারণে আর কি আমি একটু শুনতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ আমি শুনবো আর কি, ক্লাস শেষে শুনবো। বাকি যদি এখন শোনাতে পারেন। ইনশাআল্লাহ হুজুর। 1 নং মাকরাস হলকের শুরু হইতে উচ্চারিত হয় হামজা, হা। হ্যাঁ দুই না নং হয়, হ্যাঁ ভাইয়া, হা, হ্যাঁ তা নয়। হ্যাঁ, বাতাস বাতাস যেন গলার ভিতর থেকে শা শা শব্দটা না হয়, হা এরকম না। হ্যাঁ, হা, না, হা এই যে শা শা একটা শব্দ হচ্ছে, ওই শব্দটা যেন না হয়। হ্যাঁ, হা। হ্যাঁ হ আকার, বাংলা হ আকার। হামজা, হা। না, হামজার তালে যে না, হামজাটা আলাদা করেন। হামজা, হ্যাঁ, হাটা আলাদা চেষ্টা করেন। হ্যাঁ, হা, না ভাইয়া, হা একবার হা করেন তো, আপনি হা করে দেন একবার। হা, না, হা, হা, জি, হা হ আকার, বাংলা হ আকার। হা, হা, জি, হা। হ্যাঁ হবে ইনশাল্লাহ, আরো যদি দু একজন শোনায় ইনশাল্লাহ হয়ে যাবে। বাকি হা, এতটুকু খেয়াল রাখা, বাংলা হ আকার, হা। আর আপনি যে বলছেন হা, যদি কম হয় তাহলে কিন্তু ওই আর কি অলকের মধ্যখানের যে মাখরাজ, ওর সাথে কিন্তু এই যে এটার সাথে কিন্তু অনেকটা মিল হয়ে যায়, যে হা এমনটা হয়ে যায়। জি সেক্ষেত্রে যেন একেবারে হা এই শা শা গলার ভিতর যে একটা শব্দ আসতেছে, ওই শব্দটা যেন না আসে। বরং এমন হয় যে হা, হা, হামজা, হা, জি, হা, হা নয়, হা। হা। ভাইয়া হা হবে ইনশাল্লাহ হবে। বাকি হ্যাঁ 2 নম্বরটা দেন। হলকের মাঝখান হইতে উচ্চারিত হয় আইন, হা। মাশাআল্লাহ। 3 নং মাদ্রাজ হলকের শেষ হইতে উচ্চারিত হয় গইন,
হ হ জি হ না, ওইভাবে নাই। আপনি একবারে যে আমরা গড়গড়া করি না, ওই জি জায়গার কিন্তু এই দুইটা মাখরাজ। অ অ হয় আর হ হ, জি হ জি হ। জি জি 4 নং মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। কফ। জি 5 নং কফটা মাখরাজ দিক থেকে উচ্চারণ করা যায়, যেমন কফ। জি কফ হ্যাঁ, গলার ভিতরে আবার চাপ না লাগে যে কফ, এমন নাই। কফ কফ কফ। কফ। হ্যাঁ, আরো একটু ডিপে যাওয়ার দরকার আসলে। একটু উপরে মনে হচ্ছে আমার কাছে। বাকি মাশাল্লাহ, হবে ইনশাল্লাহ, আরো সামনে হয়ে যাবে। হ্যাঁ কফ। জি জি 5 নম্বর। 5 নং মাখরাজ জিহ্বার গোড়া হইতে একটু আগ বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। কাফ কাফ। জি মাশাল্লাহ। 6 নং মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। জিম শিন ইয়া জি ইয়া আবার আর আলিফ না হয়ে যায় এক আলিফ। হ্যাঁ ইয়া। জি, ইয়া। হ্যাঁ 7 নং মাকড়াস জিহ্বার গোড়ার দুই পাশ বা যে কোনো একদিকের কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাইয়া উচ্চারিত হয়। দদ। আচ্ছা, আনিসুল ইসলাম ভাইয়া, জি উস্তাদ। 7 নম্বর মাখরাজটা পুরোপুরি বুঝেছেন কিনা একটু বলতে পারবেন আমাকে? পুরোপুরি বুঝিয়ে একটু বলতে পারবেন কিনা? মাড়ির শেষের তিন দাঁতের সাথে লাগাইয়া জিহ্বার গোড়া হ্যাঁ, আর যে শেষের তিন দাঁত উভয় পাশ অথবা এক পাশ। জি জি জিহ্বার গোড়ার কিনারা, আর একবারে পিছন থেকে নিয়ে আমাদের যে দাঁতগুলো আছে, উপরের উপরের মাড়ির দাঁত আছে, তো জি পিছন জি থেকে নিয়ে ডান দিকের 5টা এবং বাম দিকের 5টা এই গোড়ার সঙ্গে লাগাইয়া, অথবা আহ যদি আপনি মনে করেন যে শুধু একদিকে লাগাবেন, এক পাশ। ডান দিকের 5টা দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, এটাও হবে। আবার যদি বাম দিকে লাগান, শুধু ডান দিকে লাগালেন না, এক্ষেত্রেও হবে। তবে জি উত্তম হলো উভয় দিকের কি বলবো, ডান দিকের 5টা বাম দিকের 5টা, এই 10টা দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া আহ, উচ্চারণ করার। জিহ্বার গোড়ার কিনারা, আগেই কিন্তু এই কথা বলা হয়েছে, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে, উপরের এই যে ডান দিকের 5টা বাম দিকের 5টা, এই জি 10টা দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদের উচ্চারণ আর কি। জি উস্তাদ। বদ। জি দদ। মাশাল্লাহ, অনেক তার অনেকটা ভাব আছে আপনার আওয়াজে, মনে হচ্ছে যেন মোটা হচ্ছে। এরপর কি? 8 নং মাকড়াস জিহ্বার আগার কিনারা সামনের উপরের দুই দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। লাম লাম। জি, বাংলা লয়ের মতো। তো জি মাশাল্লাহ। 9 নং মাকড়াস জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। নুন। জি 10 নং মাকড়াস জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। র র। আপনি কি দেখেই বলবেন নাকি না দেখে? জি উস্তাদ দেখে বলি। তবে একটা বিষয় হলো, আমাদের যেহেতু এগুলো একটু মনে রাখার বিষয়, তো আমরা চেষ্টা করবো মনে রাখার, যদিও জি আজকে না, PDF তো সবার কাছে আছে মোটামুটি, হোয়াটসঅ্যাপ দেওয়া আছে। জি জি ইনশাল্লাহ সবাই যারা আছে এখানে
যারা পড়া দিচ্ছে বা না দিচ্ছে সেটা আসলে এখানে একটা হলো যেন আমরা মনে রাখতে পারি। জি জি উস্তাদ। রেকর্ডারটা প্লিজ একটু মিউট হবেন যখন হুজুর কথা বলছেন। 11 নং মাকড়াস জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। দ, দাল, তা। 13 নং মাকড়াস জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। র, দাল, শিন, তা, জি তা, সা, জি ওই যে জালের মতোই আর কি। তা, সা। জালও যেখানে মাখা তাও সেখানে, র সেখানে, একই কিন্তু একই জায়গায়। বাকি নরম, জালের ক্ষেত্রেও নরম, তা এর ক্ষেত্রেও নরম, র এর ক্ষেত্রে একটু আর কি আপনার মোটা আর কি। এই জাল, তা এই দুইটা একটু পাতলা, আর র এর ক্ষেত্রে একটু মোটা আর কি। এই, জি সা। জি 12 নং মাকড়াস জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। যা, জি সিন, সদ। 14 নং মাকড়াস নিচের টুটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। ফা, ফা, জি ফা, ফা এর ক্ষেত্রে আর ওই যে নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। এক্ষেত্রে কিন্তু আমি হোয়াটসঅ্যাপে এই কথাটা বলেছি, যে আহ, আহ, গতকাল ক্লাসেও বলা হয়েছে যে নিচের ঠোঁটের পেট বলতে কি, পেটের আবার ভিজা অংশ, যে ভিজা অংশ আছে একবারে, আহ, ঠোঁটের পেট বলতে আবার শুকনো অংশে লাগাবো না, ভিজা অংশে লাগাবো ইনশাল্লাহ। আহ, আহ, জি ফা, নরম আর কি, খুবই নরম হরফ, ফা। খুবই দুর্বল। 15 নং মাকড়াস দুই টুটের মাঝখান হতে উচ্চারিত হয়। বা, ওয়াও, মিম। মাশাআল্লাহ। 16 নং মাকড়াস মুখের খালি জায়গা হইতে মাদের হরফ পড়া হয়। বা, বি, বু। 17 নং মাকড়াস নাকের বাসি হইতে গুন্নাহ পড়া হয়। আম্মা, আন্না। জি মাশাআল্লাহ। এরপরে সাব্বির খান ভাই। সাব্বির ভাই জি আছেন? হুজুর। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজাহ হা। 2 নম্বর মাখরাজ হলকের মাঝখান হইতে আইন হা। 3 নম্বর মাখরাজ হলকের শেষ ভাগ হইতে গইন খ। 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কফ। 5 মাশাআল্লাহ। নম্বর 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কাফ। ওই কাপটা কি 4 আলিফ না 1 আলিফ মনে নাই আসলে আর কি। চার আলিফ, এই যে ক আকার ফ, এই যে দুইটা ব্যঞ্জন বর্ণ আছে,
বাকি দুইটা হরফ তো আছেই বাংলা হরফ। জি, কাফ। মাশাআল্লাহ ভাইয়া। আসলে আমাদের তো সময় তো আর খুব বেশি নেই, আধা ঘন্টার মতো আছে। তো আজকে এখানেই শেষ করি। আপনার অনেক ভালো হয়েছে। বাকি হোয়াটসঅ্যাপে বাকিটা শুনি। আর সাকলাইন মুস্তাক ভাই মাশাআল্লাহ, ওনারও ভালো হয় আমি জানি। বাকি ইনশাল্লাহ আমরা হোয়াটসঅ্যাপে শোনাবো। বাকি আজকের ক্লাসে আমরা যাই, কি বলেন ভাই? ঠিক আছে হুজুর। হ্যাঁ, সময় একটু কম তো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই আপনার কথা ক্লিয়ার আসছে না। সাকলাইন মুস্তাক ভাই। ভাই কথা শোনা যাচ্ছে কি? হ্যাঁ, এখন এখন শোনা যায়। আচ্ছা, আমি একটা হরফের উচ্চারণের পড়া দিতে চাচ্ছিলাম জি হুজুর। জি জি, অবশ্যই। মানে এটা কোনটা? একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, একটু একটু ট্রাই করি, আপনি জি জি শুনেন ঠিক হয় কিনা। জি সেটা জি হচ্ছে যে দদটা একটু জি। দদ দদ, এটা কি ঠিক হয় হুজুর? তো আমার কাছে যেটা মনে হচ্ছে একেবারে পুরোপুরি আসতেছে না। তো সেক্ষেত্রে আমরা যে শর্ট টেকনিক গুলো আর কি অবলম্বন করতে পারি, তার ভিতরে অন্যতম একটা টেকনিক হলো যে আমরা অফ উচ্চারণের সময় জিহ্বার গোড়া উপরের দিকে উঠাই না মুস্তাক ভাই? জি জি আমরা জি। কিন্তু অফ উচ্চারণের সময় জিহ্বার গোড়া আমাদের অটোমেটিক ওঠে, আমরা যদি না উঠাতে চাই তাও ওঠে। ঠিক আছে? তো আহ মনে মনে ধরে নেব যে কফ উচ্চারণ করছি একবারে, আবার উপরে একবারে যে ওই যে তালুর সঙ্গে লাগাবো না জিহ্বার গোড়াটা, বাকি উঠাবো। এরপর আর কি জিহ্বাটা আর কি উপরের একবারে তালুর সঙ্গে লাগানোর চেষ্টা করব, এবং মাড়ির দাঁতের গোড়ার সঙ্গেও লাগানোর চেষ্টা করব। আমি গতকালকেও বলেছি যে যদি সময় লাগে এখন লাগুক, আমাদের প্র্যাকটিসের সময়। এখন তো এমন নয় যে আমাদেরকে 1 সেকেন্ডের ভিতরে একটা আয়াত পড়তে হবে, 1 মিনিটের ভিতরে একটা আয়াত পড়তে হবে, এমন তো নয়। কিন্তু যখন আমাদের ওই 1 মিনিটের ভিতরে একটা আয়াত পড়তে হবে, তখন এখন যদি আমাদের এই আর কি প্র্যাকটিসটা না থাকে, তো ওই সময় গিয়েও আমরা পারবো না। এর কারণে আর কি এখন যদি একটু সময়ও লাগে, এখন আমরা আর কি একবারে ঠিক মাখরাজ থেকে উচ্চারণ করার চেষ্টা করব, ঠিক ঠিক মাখরাজ, একবারে সমানে সমান। উস্তাদ বলছিলেন একদিন যে আর কি এখন আমরা আহ, হয়তো কোনো 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 ক্ষেত্রে সার থাকে, ওই সারটাও আমরা নেব না, চেষ্টা করব যে একবারে সার বাদেই আসলটাই নেওয়ার জন্য। তো এক্ষেত্রে আপনি এই টেকনিকটা অবলম্বন করতে পারেন যে জিহ্বার গোড়া ওই যে কফ উচ্চারণের সময় যেরকম আমরা উপরের দিকে উঠাই, ওইরকম উঠাবো। মনে মনে এরকম একটা ভাব নেব যে হয়তো কফই উচ্চারণ করছি, কিন্তু উপরে তালুর সঙ্গে লাগাবো না, না লাগিয়ে এরকম। আর জিহ্বার কিনারা, এই যে গোড়ার কিনারা, এগুলো ওই দাঁতের সাথে লাগানোর চেষ্টা করব। এভাবে করলে অনেক সময় আর কি সহজ হয়। আমিও প্রথম যখন উচ্চারণ করতে যাই এই টেকনিকটা আমার বেশি কাজে দিয়েছে আর কি। আপনি একটু আর কি ট্রাই করতে পারেন। জি ওস্তাদ, আমি এটা ট্রাই করবো ইনশাল্লাহ। হ্যাঁ, একটু 5 মিনিট, 5 সেকেন্ড সময় নেন, 10 সেকেন্ড সময় নেন, নিয়ে প্রয়োজনে জিহ্বা সেট করেন, এরপরে বলেন দেখি। জি জি আচ্ছা, আরেকবার চেষ্টা করি। জি। হুজুর আমার দদ আমারটা একবার দদ। শোনেন তাহলে। আচ্ছা, ضاد ضاد। কিছুটা ধারণা আসছে ভাই? জি ধারণা পাচ্ছি, বারবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে মনে হচ্ছে। জি, আরো একবার চেষ্টা করেন দেখি। দদ দদ। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে কি জিহ্বার মাজাটা ওঠে, কিন্তু আসলে একবারে যে গোড়াটা গোড়াটা অনেকটা ওঠে না, একটু খেয়াল করেন তো। দদ জি জি। দদ।
গোড়াটা উঠানোর চেষ্টা করেন একটু, ওই যে বললাম উচ্চারণের সময় যেমন আমরা গোড়াটা ফুলায় আর কি, উপরের দিকে উঠানোর চেষ্টা করি, উঠায় আর কি, ওইভাবে একটু দদ দদ একটু খেয়াল করেন। ও, এই যে উচ্চারণের সময় যে গোড়াটা উঠছে, এইভাবে একটু দদ উচ্চারণের সময় গোড়াটা একটু উঠানোর চেষ্টা করা। দদ 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 হচ্ছে না মনে হয় পুরোপুরি। দদ। না, হতাশ হওয়ার কিছু নেই ভাই। ওই যে আমাদের এই যে লাম তাজবিদের যে উস্তাদ আছেন আর কি, এই এখানে যার যে 15 বা আরো কয়েকজন ভাই আছেন, 15-20 জনের মতো ভাই, তো ওনারা আর কি ওনারা সবাই ওনার ছাত্র। তো হুজুর বলছিলেন, উনি যেদিন মাদ্রাসা গিয়েছেন, একদিন বলছিলেন 7 বছর সম্ভবত, আরেকদিন 12 বছরের কথা বলছিলেন। এরকম 7 বছর বা 12 বছর পরে ওনার দোয়াদের ব্যাপারে উস্তাদরা এরকম বলেছেন যে হ্যাঁ, মোটামুটি তোমার দোয়াটা ঠিক আছে এবারে। তো হতাশ হওয়ার কিছু নেই ভাই, আমরা প্র্যাকটিস করতে থাকি। হ্যাঁ, অনেকেই দেখা যায় 5 বছরেও কোরআন শরীফ শিখতে পারে না, আমরা হয়তো 40 দিনে শিখে যাব। কিভাবে শিখবো? বলে একবারে আমরা একাধারে লেগে থাকি, তাহলে ইনশাল্লাহ হবে। আহ তো হতাশ হওয়ার কিছু নেই ভাইয়া, আহ বাকি ইনশাল্লাহ হয়ে যাবে, একটু প্র্যাকটিস করবেন। তো আজকের ক্লাসে আমরা যাই ইনশাল্লাহ। উস্তাদ, জি। আমাদের তো 1 মিনিটে এখন আমরা একটা হরফ উচ্চারণ করতে পারতেছি না, এটা কি আমরা সেন্টেন্সে কি ঠিকভাবে করতে পারবো? জি মানে ইনশাআল্লাহ। বাক্যের মধ্যে কি? জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, কেন হবে না? হবে, হয়তো একটু একটু সময়ের দরকার, একটু প্র্যাকটিসের দরকার। আসলে দেখা যায় আমি যখন প্রথম আর কি কোরআন শরীফ ধরি, 2 বছর সময় নিয়ে আমরা কোরআন শরীফ ধরেছি। এরপর তো মসজিদের হুজুর উনি রাগ করেই বললেন যে এরপর যদি আমি কাউকে পড়াই তাহলে বেতন নিয়ে পড়াবো, তোদের বিনা বেতনে পড়িয়ে তোরা 2 বছর সময় নিয়েছিস। তো আসলে বিষয়টা হলো যে অনেক সময় দেখা যায় যদি ওই 2 বছর নেই, দীর্ঘসূত্রিতার কারণে অনেক সময় দেখা যায় যে এরকম আপনার গুরুত্ব থাকে না। কিন্তু আমরা যেহেতু 40 দিন বা এরকম 35 দিন 40 দিন এরকম হবে আমাদের কোর্সটা, তো আমরা এই দিনগুলোতে একটু প্র্যাকটিস করি, প্র্যাকটিসের ভিতর থাকলে ইনশাল্লাহ হয়ে যাবে, আশা রাখা যায়। তো আমাদের আজকের ক্লাসের বিষয় হলো মুরাক্কাব, অর্থাৎ একটা হরফের সাথে আরেকটা হরফ মিলানো আর কি। হ্যাঁ, লেখার ক্ষেত্রে একটা হরফের সাথে আরেকটা হরফ, একটা হরফের সাথে আরেকটা হরফ মিলিয়ে পড়া আর কি। তো লেখার ক্ষেত্রে আগে মিলানো হবে, তো কিভাবে মিলাতে হবে সেই বিষয়গুলো আসবে। তো এই মুরাক্কাব জানার আগে আমাদেরকে বিশেষ করে দুটা দিকে খেয়াল রাখতে হবে। একটা হলো যে ওই কোন হরফ আর কি, কোন হরফে নুক্তা আছে, কোন হরফে নুক্তা নেই, কোন হরফে 3টা নুক্তা, কোন হরফে 2টা নুক্তা, কোন হরফে একটা নুক্তা, এই বিষয়গুলো একটু খুব ভালোভাবে জানা আর কি। এরপরে ইনশাল্লাহ আরো বিষয় আসবে, এগুলো আমরা সামনে শিখবো। তো আর কি আপনাদেরকে একটু দেখানোর জন্য আর কি আমি এই হরফগুলো সামনে নিয়ে আসলাম। হয়তো 1 মিনিটের মতো আপনারা দেখে নেবেন যে কোন হরফগুলোতে, এমনিতেই তো আপনারা চেনেন, বাকি কোন হরফগুলোতে 1 নুক্তা, কোন হরফগুলোতে 2 নুক্তা, আর কোন হরফে 3 নুক্তা, আর কোনটাতে একেবারেই নুক্তা নেই, এইগুলো আর কি। হ্যাঁ, এইগুলো তো আমাদের সব পড়া, সবাই তো মোটামুটি জানি, কি বলেন? জি হুজুর। এগুলো তো সবার জানা মোটামুটি। এগুলো তো আমরা গতদিন এই পেজে আমরা পরীক্ষা দিয়েছি আর কি, 2য় দিন সম্ভবত।
দ্বিতীয় কি তৃতীয় ক্লাসে আর কি। তো এরপরে আর কি আমাদের সামনে আসবে এই যে এইগুলো, যে হরফ যদি একসাথে লিখতে হয়, যে আমরা যেটাকে মুরাক্কাব বলছি আর কি, যে একটা হরফের সাথে আরো একটা হরফকে মিলিয়ে লেখা আর কি। এই যে যেমন এইগুলো একটা হরফের সাথে আর একটা হরফকে মিলিয়ে লেখা হয়েছে, কিভাবে লিখতে হবে, কোন হরফটা মিলবে কোন হরফটা মিলবে না, এসব বিষয়গুলো আর কি। তো আহ, এইগুলো জানার আগে আমাদেরকে একটু জানতে হবে আর কি, যে আহ, কোন হরফে কয়টা ফুটা আছে। কারণ যখনই মোরাক্কাব আমরা এই যে সংক্ষিপ্ত ভাবে লিখতে যাব, তখন আর কি হরফের পুরোপুরি রূপ আমরা যে এখানে পড়ে আসলাম, এরকম পুরোপুরি রূপ আর থাকবে না। তখন আর কি হরফগুলো ভেঙে ভেঙে যাবে। যেমন এখানে দেখেন, এখানে সব জায়গায় কিন্তু আর কি সব হরফগুলো একবারে পুরোপুরি রূপে নেই, কিন্তু এখানে এগুলো হরফ। এই যে এখানে দেখেন, এটা বা, এটাও বা, আবার এটাও বা। তো এই যে বা এর তিনটা রূপ হয়েছে। আবার দেখেন এই যে নুনেরও তিনটা রূপ। তো এইগুলো আহ, এরকম লিখতে গেলে, একসাথে লিখতে গেলে অনেকগুলো রূপ আসবে। তো যখন এরকম বিভিন্ন রূপে আসবে, ওই হরফগুলো আমরা কিভাবে চিনবো? সেক্ষেত্রে আমাদের ওই যে নুক্তা দেখতে হবে, যে কোন হরফে নুক্তা আছে কোন হরফে নুক্তা নেই। আবার দেখা যায় এই যে এখানে দেখেন, হায়ের মাথা, তারপরে জিমের মাথা, এইভাবে কোন কোন হরফের ক্ষেত্রে দেখা যাবে শুধু মাথাটা আছে আর অন্য অংশ নেই। তো এইসব বিষয়গুলো চেনার জন্য আমাদেরকে আমাদের যেটা থাকতে হবে সেটা হলো ওই যে প্রথমে আমরা যে প্রথম পেজে যেগুলো পড়ে এসেছি, এগুলো সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা আশা রাখি যে আমাদের সবারই এই বিষয়ে খুব ভালো ধারণা আছে। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, যদি এখানে পড়তে যাই, এখানে দেখেন একটা হরফেরই আমাদেরকে তিনটা রূপ পড়তে হচ্ছে। এইভাবে দেখা যায় যতগুলো হরফ আছে প্রায় 22টার মতো আর কি। 22টা হরফের ক্ষেত্রে এরকম আমাদেরকে অন্তত 66টা রূপ আমাদেরকে পড়তে হবে। তো সেই ক্ষেত্রে আমরা আর কি কিছুটা শর্ট টেকনিক অবলম্বন করতে পারি। কিরকম? এখানে একটা বিষয় আসতে পারে যে এই যে যেমন বা, নুন, এগুলো কিন্তু একেবারেই কাছাকাছি। এগুলোর শুধু পার্থক্য আপনারা যদি একটু খেয়াল করেন, তাহলে এর শুধু নোক্তার পার্থক্য। বা, নুন, এরকম তা, ইয়া। তো আহ, এগুলোর ক্ষেত্রে যদি আমরা একটু নকশা দেখাই আপনাদেরকে, ওই নকশাগুলো দেখলে ইনশাল্লাহ আপনারা মোটামুটি ইনশাল্লাহ এগুলো চিনতে পারবেন। যেমন এই যে এটাকে এটাকে আরবি ব্যাকরণের ওই তাজবিদের পরিভাষায় আর কি এটাকে দাঁত বলা হয়। তো এই দাঁতের ক্ষেত্রে বলে এই একটা দাঁত, এক দাঁত। আবার আহ, এটাকে আবার বলে তিন দাঁত। তো এই যে দাঁতগুলো আরবি ব্যাকরণ এই তাজবিদের ক্ষেত্রে এগুলোকে দাঁত বলা হয়। তো এই দাঁতের উপরে যেমন প্রথমটা আমরা যেটা দেখছি, এটার যদি উপরে একটা নুক্তা দেওয়া হয় তাহলে ওইটা নুন। আবার যদি উপরে দুইটা নুক্তা দেওয়া হয় ওইটা তা। উপরে তিনটা নুক্তা দেওয়া হলে ওইটা সা। তো আবার যদি ওর নিচে নুক্তা দেওয়া হয়, নিচে এক নুক্তা দেওয়া হয় তাহলে ওইটা বা। যদি দুইটা নুক্তা দেওয়া হয় তাহলে ওইটা ইয়া। তো এই এক দাঁত দিয়েই পাঁচটা হরফ। তো এই একটা দাঁত আমরা যদি একটা দাঁত চিনি, তো ওই দাঁত দিয়ে আমরা পাঁচটা হরফের আর কি পাঁচটা হরফ চিনতে পারবো। যেমন বা, তা, আমি ওই হরফগুলো লিখি একটু। বা, তা, সা, নুন,
আচ্ছা ইয়াটা উপরে লিখি, এই যে এই মোটামুটি এই যে 5টা হরফ, এই 5টা হরফ আমরা একটা দাঁত দিয়েই বোঝাতে পারি। যেমন এই যে একটা দাঁত দিয়ে আমরা বোঝাতে পারবো। কিভাবে? এই যে এখানে একটা, যদি নিচে একটা ফোঁটা দিই তাহলে এটা বা, যদি 2টা ফোঁটা দিই ইয়া, আবার যদি উপরে ফোঁটা দিই, উপরে একটা ফোঁটা একটা নোক্তা দিই তাহলে ওইটা নুন, আবার যদি উপরে 2টা নোক্তা দিই ওইটা তা, 3টা নোক্তা দিলে জি। তাহলে মোটামুটি এই যে আমরা যদি একটা দাঁত চিনি, তো এই একটা দাঁতে শুধু নোক্তার পার্থক্য করে আমরা 5টা হরফ চিনতে পারবো। একটু ওইখানে যদি আমরা প্র্যাকটিক্যালে দেখে আসি তাহলে আর কি খুব ভালো চিনতে পারবো। সেটা আগে দেখে আসি। হ্যাঁ, ওইখানে দেখার আগে আরো আরো 2টা একটা নকশা আমরা দেখে যাই। যেমন এই যে জিমের মাথা দিয়ে, আসলে এখানে তেমন লেখার অভ্যাস নেই তো, এর কারণে এমনটা হচ্ছে অনেকটা। যে জিমের মাথা, এই যে জিমের মাথা, তো আমরা যদি এখানে নিচে একটা ফোঁটা দিই তাহলে এটা জিম, আর যদি উপরে একটা ফোঁটা দিই, উপরে একটা ফোঁটা, আসলে তাজবিদের পরিভাষায় এগুলোকে নুক্তা বলা হয়। তো উপরে যদি একটা নুক্তা দিই তো তাহলে এটা খ, আর যদি নুক্তা ছাড়া থাকে তাহলে এটা হা। তো এই যে এই একটা মাথা দিয়ে শুধু আমরা নুক্তার পরিবর্তন করেই 3টা হরফ এখানে চিনতে পারলাম। 3টা হরফ আমরা দেখতে পেয়েছি এখানে। তো ঠিক ওইভাবে প্রথমে ওই যে আমরা এক দাঁত দেখালাম, এক দাঁত দিয়ে এইভাবে 5 হরফ শুধু নোক্তার পরিবর্তন করে। তো এক্ষেত্রে আমাদের যদি নোক্তা সম্পর্কে খুব ভালো ধারণা থাকে তাহলে আমরা খুব সহজভাবে আর কি হরফগুলো চিনতে পারবো। যেহেতু মোরাক্কাবের ক্ষেত্রে হরফগুলো এরকম ভাঙ্গা ভাঙ্গা আসবে, পুরোপুরি হরফ আসবে না। সেক্ষেত্রে যদি আমাদের নোক্তা সম্পর্কে ধারণা থাকে তো আমরা সব হরফগুলো খুব সুন্দরভাবে চিনতে পারবো কোনো ঝামেলা ছাড়াই। তো এই এই 2টাতেই দেখে আসি, 2টাতে এই এক দাঁত দিয়ে আমরা 5টা হরফ শিখলাম, আর ওই যে জিমের মাথা দিয়ে আমরা 3টা হরফ শিখলাম। এগুলো একটু কায়দার ভিতরে আমরা দেখি, তাহলেই ইনশাল্লাহ আর একটু সুবিধা হবে। এই যে এই পেজে ছিলাম আমরা, এখানে দেখেন ওই যে এক দাঁতের কথা বললাম, ওইখানে দেখেন এই যে আমি দাগ দিচ্ছি, আসলে চিহ্ন দিচ্ছি। এই যে এটা এক দাঁত, এটাও এক দাঁত, এটাও এক দাঁত, আর এইটা। এই যে দেখেন একটা দাঁত দিয়ে কিন্তু 5টা হরফ। এর শুধু পার্থক্য যে নোক্তাগুলোর পার্থক্য, কোনোটাতে নিচে এক নুক্তা, কোনোটাতে উপরে এক নুক্তা, কোনোটাতে উপরে 2 নুক্তা, কোনোটাতে নিচে 2 নুক্তা, আর একটার তো উপরে 3 নুক্তা। তো এইভাবে আর কি পার্থক্য, শুধু নুক্তার পার্থক্যের কারণে 5টা হরফ। ঠিক এইভাবে এই যে জিমের মাথা দিয়ে যদি আমরা দেখি, জিমের মাথা দিয়ে 3টা হরফ, একই মাথা, শুধু এখানে পার্থক্য নুক্তার। তো এই ক্ষেত্রে এই যে আমরা যদি শুধু নোক্তাগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকে, আর ওই যে মাথা, এক মাথার যদি আহ, একটা এরকম দাঁত হয়, এক দাঁতের উপরে এক ফোঁটা হয়, এক নুক্তা হয়, তাহলে এটা নুন। যদি এক দাঁতের উপরে দুই নুক্তা হয় ওইটা তা,
আবার এক দাঁতের উপরে যদি 3টা নুক্তা হয় তাহলে ওইটা সা। ঠিক তেমনই ভাবে আবার যদি নিচে এক দাঁতের নিচে যদি একটা ফোঁটা হয় ওইটা বা, দুইটা ফোঁটা বা নুক্তা যদি হয় তাহলে ওইটা আবার ইয়া। আবার জিমের ক্ষেত্রেও জিমের মাথা, যে ওই ওই মাথা দিয়ে যদি ওই মাথায় যদি কোনো নুক্তা না থাকে তাহলে ওইটা হা। নিচে একটা নুক্তা থাকলে ওইটা জিম, আর যদি উপরে একটা নুক্তা থাকে ওইটা খ। এভাবে আর কি। তাহলে আমরা এই দুইটা মাথা দিয়ে আর কি আমরা 8টা হরফ মোটামুটি চিনতে পারবো। এরপরে যদি আসি দাল, দাল দিয়ে আবার 2টা হরফ, দাল দাল, রজা ওইভাবে। আর সিনের মাথা দিয়ে আবার 2টা হরফ, সিন সিন। এই যে সিন আর শিন। যদি নোক্তা থাকে তাহলে ওইটা শিন, আর নোক্তা না থাকলে সেটা সিন। ঠিক তেমনই ভাবে সবগুলো এরকম জোড়ায় জোড়ায় আর কি। সদের ক্ষেত্রেও তাই। সদের ক্ষেত্রে যদি নোক্তা না থাকে তাহলে সেটা সদ, আর যদি নোক্তা থাকে সেটা বদ। এভাবে আর ত আর জ এর ক্ষেত্রে ওইগুলো যেমন ওইগুলো সব জায়গায় আর কি, শুরুতে মাঝখানে শেষে সব জায়গায় একই রকম থাকে। এর কারণে ওইগুলো রূপান্তর এখানে দেখানো হয়নি। এরপরে যদি আইনের ক্ষেত্রে আমরা বলি, আইনের ক্ষেত্রেও তাই। তো এইভাবে আর কি আমরা এই যে 1 2 1 2 4টা রং দিয়ে কিন্তু আমরা মোটামুটি 5 আর 3 8, 8 আর 4 12টা হরফ আমরা 4টা রং দিয়ে 4টা মাথা দিয়ে কিন্তু আমরা 12টা হরফ এভাবে চিনতে পারলাম। তো এইভাবে আর কি সব হরফগুলো এমনই হবে। দেখা যায় যে কোনোটা জোড়ায় আছে, আবার দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে একটা মাথা দিয়ে আমরা 5টা চিনতে পারলাম। তো এরকম যদি আমরা শর্টকাটে চিনতে চাই তাহলে এইভাবে আর কি। আর যদি আমরা এরকম প্রত্যেকটা হরফ ধরে চিনতে চাই তাহলে বেশ একটু মুশকিল হবে। যেমন এই যে এখানে যদি আমরা বা পড়ি, বা শুরুতে যদি বা আসে এইভাবে আসবে, মধ্যখানে আসলে এইভাবে আসবে, আর শেষের দিকে আসলে বলে একবারে শুরুতে আসলে এইভাবে আসবে, মধ্যখানে এইভাবে, শেষে এইভাবে। তো শেষে অবস্থাটা মোটামুটি সব হরফের অবস্থাটাই মোটামুটি আগের মতোই থাকে, যেরকম আমরা আলিফ বা প্রথম পেজে পড়ে এসেছি। তো এক্ষেত্রে শুধু আইন আর গইন এই দুইটা একটু ব্যতিক্রম, এই দুইটার মাথা একটু আলাদা হয় আর কি। তো সবগুলোই এমনই হবে। তো আমাদের চিনতে ইনশাল্লাহ অসুবিধা হবে না। আগামীকালকে আমরা এই বিষয়গুলো ইনশাল্লাহ একটু দেখে আসবো। এই পেজটা এটা হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, বাকি আমি এখনো দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এই যে বা এর মাথা দিয়ে আমরা যে একটা দিয়ে 5টা হরফ চিনলাম, এক্ষেত্রে এক্ষেত্রে আরো একটা পিকচার আপনাদেরকে দেখাই, তাহলে আরো একটু সুবিধা হতে পারে। এই যে এখানে প্রথমটাতে এই যে এখানে যদি আমরা আর কি নোক্তা ব্যবহার করি তাহলে এখান থেকে আমরা মোটামুটি চিনতে পারবো যে যদি উপরে একটা নোক্তা ব্যবহার করি তাহলে ওইটা নুন, 2টা ব্যবহার করলে তা, 3টা ব্যবহার করলে সা। ঠিক তেমনই ভাবে নিচে যদি আমরা একটা নোক্তা ব্যবহার করি এটা বা, 2টা নোক্তা ব্যবহার করলে ওইটা ইয়া। আবার এই যে জিমের মাথা বা হা, তো এটা যদি এমনিতেই নোক্তা ছাড়া থাকে তাহলে এটা হা, আর যদি নোক্তা উপরে একটা নোক্তা থাকে ওইটা খ, নিচে একটা নোক্তা থাকলে ওইটা জিম।
আবার এই যে তিনটা, আগে আমরা পড়লাম একটা মাথা, এক দাঁত, তাজবিদের পরিভাষায় এটাকে দাঁত বলা হয়। তো এই এক দাঁত, আর এখানে তিন দাঁত, তিন দাঁতের উপরে যদি নোক্তা থাকে, তিনটা নোক্তা, ওই ক্ষেত্রে ওইটা হবে শিন। আর এক দাঁতের উপরে যদি তিনটা নোক্তা থাকে ওইটা হবে সা। আর যদি তিন দাঁতের উপরে কোনো নোক্তা না থাকে ওইটা সিন। তেমন এইভাবে সদ, যদি এটা খালি থাকে, কোনো নোক্তা না থাকে, তাহলে এটা সদ। আর এর উপরে যদি যদি একটা নোক্তা থাকে ওটা দদ। আর ত, ত দ আগের মতোই আছে, ওইটা চিনতে হয়তো অসুবিধা হবে না। আইনের ক্ষেত্রে এই যে আইনের মাথাটা একটু আলাদা হয় আর কি। আমরা এমনিতেই তো আইনটা পড়েছি একরকম, আইনটা এমন পড়ে এসেছি, কিন্তু আইনটা এমন পড়ে এসেছি, কিন্তু আইনের মাথা এখানে একটু আলাদা আর কি, যে এই যে এমনটা হয়েছে। তো আইনের মাথার ক্ষেত্রে একটু এমন হলেও আর কি, ওইখানে আমরা ওই যে আমরা যে পেজটা দেখালাম, ওইখানে আমাদের কায়দার ভিতরে শেষে আইন দেখলে আমরা চিনতে পারবো যে এটা আইন। এরপরে আর কি একটা থাকবে শুরুর ক্ষেত্রে, আর এটা মাঝে। শুরুতে শুরুতেও আইনের মাথাটা শুরুতেই শুধু এইভাবে থাকবে, আর শেষে গেলে আবার এমনটা আসবে। আর মধ্যখানে আমরা যেটা দেখছি, মধ্যখানে এমন ভাবে আসবে। তাহলে আইনের ক্ষেত্রে একটু কিছুটা জটিলতা, বাকি অন্যান্য ওগুলো আগে যেমনটা আছে অমনটাই। আর ফা, এই যে ফা এর মাথা, এখানে যদি একটা নুক্তা আসে তাহলে ওইটা ফা, দুইটা নুক্তা আসলে ওইটা কফ। আর এখানে লামের একটা সমস্যা হয়, সেটা হলো লামের নকশা দিয়ে আবার দুইটা হরফ হয়। যেমন এই যে লাম, এই নকশা দিয়ে আরো একটা হরফ হয়, সেটা হলো কাফ। তো এই এক নকশা দিয়ে আবার দুইটা হরফ, সেটা হলো লাম আর কাফ। তো আর মিম তো মিম অমানি হবে, মিমের ক্ষেত্রে হয়তো তেমনটা পার্থক্য আসবে না। আর বাকি ওই পেজটা আমাদের আগামীকালকের পড়াও থাকবে, ওই ওই পেজটা থেকে। আবার পেজটা আমি নিয়ে আসছি সামনে। এই যে এখানে আমরা যে এতক্ষণ যেগুলো আলোচনা করলাম, যে এই যে এক দাঁতের নিচে যদি একটা নুক্তা আসে ওইটা বা, যদি উপরে একটা নুক্তা আসে ওইটা নুন। ঠিক যদি এক দাগের উপরে দুইটা নুক্তা আসে ওইটা তা। যদি এক দাঁতের নিচে দুইটা নুক্তা আসে সেটা ইয়া। আবার ওই এক দাঁতের উপরে যদি তিনটা নুক্তা আসে সেটা থা। ঠিক এইভাবে আর কি। জিমের ক্ষেত্রে ওই যে যেটা আমরা বললাম, যে এরকম যদি খালি থাকে, কোন নুক্তা না থাকে, তাহলে সেটা হা। যদি উপরে একটা নুক্তা থাকে সেটা খ। উপরে নিচে যদি একটা নুক্তা থাকে সেটা জিম। আবার যদি তিন দাঁতের উপরে তিনটা নুক্তা থাকে সেটা শিন। আর যদি কোনো নুক্তা না থাকে তাহলে এই যে সিন। আবার সদের মাথা, এর মাথার ক্ষেত্রেও এরকম, যে যদি কোনো নুক্তা না থাকে সেটা সদ, আর যদি কোনো নুক্তা থাকে সেটা দদ। তজ অপরিবর্তিতই থাকে, এর কারণে তজ আসলে নিয়ে আসা হয়নি। এরপরে আইনের ক্ষেত্রে কিছুটা চিন্তা অসুবিধা হবে। তো এই ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো
যে সব হরফগুলো, এই যে আমরা এর আগে যে হরফগুলো পড়লাম, এখানে কিন্তু সবগুলোর শেষের অবস্থা প্রায় অপরিবর্তিত, একবারে অপরিবর্তিত। অর্থাৎ শেষে যখন কোনো হরফ আসবে তখন ঠিক এইরকম ভাবে আসবে আর কি। এরকম যে হরফগুলো আমরা যেভাবে পড়েছি ওইভাবে আসবে, শুধু আইনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, যে আইনটা যদি শেষে আসে তো এইভাবে আসবে। শুধু আইন শুরুতে আসলে আইনের মাথাটা দিয়ে দেখে আমরা চিনতে পারবো যে এটা আইন। তো আইনে কিছুটা জটিলতা হতে পারে, বাকিগুলো ইনশাল্লাহ সমস্যা হবে না। তো এখন যদি হরফ চেনার ব্যাপারে কোনো ভাইয়ের কোনো প্রশ্ন থাকে আর কি। না হুজুর, আমার হুজুর, কোনো প্রশ্ন নাই। জি রাব্বির খান হুজুর ভাই। বুঝতে পারছি, তবে আইনটা তো প্রথম আইনটা তো বোঝা যায়, পরের আইনগুলো কিভাবে কি হলো ওই রকম হলো, কিন্তু এমনি বুঝতে পারছি হুজুর, বুঝতে পারবো আর কি। যেহেতু প্রথম আইনটা দেখেছি চেনা যায় আর কি, কষ্ট করে একটু চিনতে হবে আর কি। আইনের বিষয়টা একটু ব্যতিক্রম, অন্যান্য গুলো মোটামুটি বেশ আর কি চেনা যাবে। বাকি আইনের ক্ষেত্রে একটু কষ্ট। অন্যান্য গুলো আমরা যদি শেষের হরফ গুলো দেখি তাহলে ইনশাল্লাহ চিনতে পারবো যে শেষের অবস্থাটা। যদি আপনারা খেয়াল করেন দেখায়, এরপরে হয়তো বুঝতে পারবেন যে এই যে এখানে দেখেন, আহ, এই যে এখানে, এখানে কিন্তু বা জিম, যদিও এখানে বা জিম এসে, বা আর জিম আসার কারণে ততটা আমাদের চিনতে কষ্ট নেই, কিন্তু এইখানে, এইখানে এই বিষয়টা খেয়াল করেন, এখানে কিন্তু ইয়া আর সা, এই দুইটা দুইটা আছে। সা এর ক্ষেত্রে আমাদের তেমনটা সমস্যা নেই, কিন্তু এই যে ইয়া যদি আমরা ওইখানে না জানি যে এক দাঁতের নিচে দুইটা যদি নুক্তা আসে তাহলে ওইটা ইয়া, তাহলে কিন্তু আমাদের জন্য চেনা কষ্ট হবে। কিন্তু যেহেতু আমরা ওইখানে জেনে আসলাম এক দাঁতের উপরে যদি একটা নুক্তা হয় ওইটা নুন, যদি নিচে হয় একটা নুক্তা তাহলে ওইটা বা, যদি উপরে দুইটা নুক্তা হয় তাহলে ওইটা তা, নিচে দুইটা নুক্তা হলে ওইটা ইয়া, উপরে তিনটা নুক্তা হলে ওইটা সা। যেহেতু এগুলো আমাদের জানা, সেক্ষেত্রে তো আমাদের আর কি কষ্ট হওয়ার কথা নয়। বাকি আর অন্যান্য গুলো এমনই। যদি আমরা সামনের আরো একটা সামনে পেজ সামনে যাই তাহলে দেখবো যে আরো একটু কঠিন আর কি। কঠিন বলে কিছু নেই, যেহেতু আমরা সব সব হরফ গুলো চিনবো। আর যদি আজকেও ওই পেজটা দেখি ইনশাল্লাহ আমাদের সবগুলো ক্লিয়ার হয়ে যাবে, আর এগুলো পড়তেও আমাদের অসুবিধা হবে না। ইনশাল্লাহ আমরা আগামীকালকে এগুলো পড়বো, যেহেতু আমাদের হরফ চেনার ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের একটু দেখার দরকার, একটু সময় নেওয়ার দরকার। তো আমরা সময় নিয়ে ইনশাল্লাহ আগামীকালকে একটু দেখব, এরপরে ইনশাল্লাহ আগামীকালকের ক্লাস আমরা এগুলো শেষ করব। তারপরে ইনশাল্লাহ আগামীকালকের পরের দিন আমরা হারাকাত আর কি, হরকত দিয়ে জবর দিয়ে পেশ দিয়ে ইনশাল্লাহ করব। এখন যদি কোনো ভাইয়ের প্রশ্ন থাকে, কোনো প্রশ্ন, কোনো ভাইয়ের কোনো প্রশ্ন আছে কিনা? না হুজুর, আমার কোনো প্রশ্ন নাই। নাই, একদম নাই। আচ্ছা ঠিক আছে, আনিসুল ইসলাম ভাই। না উস্তাদ, কোনো প্রশ্ন নাই, ইনশাল্লাহ কালকে। ওমর ফারুক ভাই। আপাতত প্রশ্ন নাই, একটু পড়ি, তারপরে আপনার সাথে আমার আরো কথা আছে, একটু পড়াশোনা করে দেন কি করবো না, তখন সমস্যা হইলে আপনার সাথে কনসাল্ট আসলে করে নিব। নিজেও অনেকটা আপনারা খেয়াল করেছেন আমার অবস্থাটা, আমি নিজেও হিমশিম খেয়ে গিয়েছি কিভাবে আপনাদেরকে সহজে বোঝাতে পারি। আসলে আহ, খুব কঠিন কিছু নাই। আসলে কঠিন কিছু যদি কঠিন ভাবে নেওয়া যায় আরো কঠিন হয়। না, আর তারপরে আল্লাহ তো কুরআন আমাদের জন্য সহজ করে দিচ্ছে, ইনশাল্লাহ আমরা পারবো। ইনশাল্লাহ। তো আগামীকালকে ইনশাল্লাহ আমরা ওই যে আরো আরো জটিল যেগুলো আছে এখানেও এই যে এই পেজটাতেও তত কঠিন কিছু নেই, যেহেতু দুইটা হরফ মোটামুটি চেনা যায়। কিন্তু এর পরের পেজটাতে কিন্তু একটু আর কি মাথা খাটাতে হবে। সেক্ষেত্রে যদি আপনারা এই পেজটা অন্তত যদি আগামীকালকের জন্য দেখে আসেন তাহলে ইনশাল্লাহ সুবিধা হবে। তাহলে আজকে এখানে শেষ করি, কি বলেন ভাই? ইনশাল্লাহ। আচ্ছা হুজুর, ইনশাআল্লাহ। ঠিক আছে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।